জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঞ্চ। আর 5টার পাঞ্চে আলোচনার জন্য শুরুতে আমি ডেকে নেব বিজেপির শতরূপা রয়েছেন আমাদের সঙ্গে, প্রদীপ্ত মুখার্জি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আর আজ 5টার পাঞ্চে যে বিষয় নিয়ে আলোচনা করব, এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় ফের মুখ পুরল রাজ্য কমিশনের। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্য এবং কমিশনকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত। 7 ও 14 সেপ্টেম্বর এসএসসির নিয়োগ পরীক্ষা হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। যে অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে বারবারই চূড়ান্ত রব তুলেছেন চাকরিহারা শিক্ষকরা, এবার সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে 7 দিনের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। এই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের এসএসসির 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল মামলায় বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এখনও পর্যন্ত যারা চাকরি হারিয়েছেন তাদের তরফ থেকে বারংবার একটা দাবি উঠেছিল, যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক, জানিয়ে গড়িমসি চলছিল। আজকে সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষকদের তরফে একটি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার নির্দেশ, আগামী 7 দিনের মধ্যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে তালিকা প্রকাশ করতে হবে এবং তালিকা প্রকাশ করে ওয়েবসাইটের মাধ্যমে জানাতে হবে কারা অযোগ্য শিক্ষক, এবং অযোগ্য শিক্ষকরা পরীক্ষায় বসতে পারবেন না, শুধুমাত্র যোগ্য শিক্ষকরাই পরীক্ষায় বসতে পারবেন। 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করবে। একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে আনটেন্টেড, আনটেন্টেড, কেরা আমাদের মতো টেন্টেড, সিবিআর মতো টেন্টেড, সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হবে 7 দিনের মধ্যে। দেখুন, এই 7 দিনের মধ্যে আদৌ তারা করেন কিনা, কোনো বাহানা তৈরি করবেন কেন? এই সমস্ত দুর্নীতিগ্রস্তদের নাম, এটা অযোগ্য বলে আপনারা কিন্তু ভুল বলছেন। দুর্নীতিগ্রস্ত, সরাসরি ভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের, তাদের লিস্ট যদি প্রকাশ হয়ে যায় তাহলে দলটাই উঠে যাবে। সেই জন্যই ওরা প্রকাশ করতে চাইছেন না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানিতে শুরু থেকেই বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের ভৎসনার মুখে পড়ে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। দুই বিচারপতির বেঞ্চ বলে, আপনাদের নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে, প্রয়োজনে আমরা হস্তক্ষেপ করব। দুই বিচারপতির বেঞ্চ আরও বলে, দাগী অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট, আমরা সেই নির্দেশে হস্তক্ষেপ করিনি, তারপরও কেন তালিকা প্রকাশ হলো না? বিচারপতিরা বলেন, অযোগ্যদের নাম প্রকাশে এত গোপনীয়তা কেন? এটা কি ধরনের ওকালতি হচ্ছে? এক্ষুনি এক ধরনের কথা, কয়েক সেকেন্ড পরে আরেক ধরনের কথা বলছেন। বিচারপতিদের ভৎসনার মুখে পড়েন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। বিচারপতিরা কল্যাণ ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন, প্রথম বাক্যে একটা কথা, পরের বাক্যে আরেক কথা। এটা কি সুপ্রিম কোর্টেই হয়? এটা শীর্ষ আদালত। দুই বিচারপতি কল্যাণ ব্যানার্জিকে উদ্দেশ্য করে আরও বলেন, একটা সরি বললেই হবে, তারপরও বিশ্বাস করব। দুই বিচারপতি নির্দেশ দিয়ে বলেন, আমরা বলছি অযোগ্যদের নাম পাবলিক ডোমেনে প্রকাশ করতেই হবে। চাকরিহারা শিক্ষকদের দাবি, বারবার অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলা হচ্ছে, কিন্তু না রাজ্য সরকার না আদালত, কোথাও এই নিয়ে সুরাহা পাওয়া যায়নি। অবশেষে সেই সিবিআই এর তদন্ত রিপোর্টকেই মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট। টেন্টেডদের লিস্ট কোনটা না, যেটা সিবিআই যে রিপোর্ট, সেই সিবিআই রিপোর্টের ভিত্তিতে তৈরি হওয়া যে লিস্ট, সেই লিস্টটা আজকে বিচারপতি কার্যত সেটা স্বীকার করলেন। আজকে সেই সিবিআই রিপোর্টটাকেই তিনি মানলেন, কিন্তু তারপরেও আমাদের চাকরি খাচ্ছেন, তারপরে আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছেন না। সুপ্রিম নির্দেশের পরও 1 সেপ্টেম্বর কমিশন অভিযানে অনড় চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস ও তার অনুগামীরা। শিক্ষাকর্মীদের আজ ভয়াবহ অবস্থা। আগামী 1 সেপ্টেম্বর আমরা এসএসসি অভিযান রেখেছি। এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনা চাই, যে পরীক্ষা আয়োজন করেছেন সেটাকে 3 মাস পিছিয়ে দিতে হবে। 7 ও 14 সেপ্টেম্বর বাতিল চাকরিতে এসএসসির নিয়োগ পরীক্ষা। সেই পরীক্ষা হবে বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। 2রা সেপ্টেম্বরের মধ্যে এর জন্য যোগ্য শিক্ষকদের আবেদন করতে হবে। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি শুরুতে একটু প্রদীপ্তর কাছে আসি। দেখো, টেকনিক্যাল বিষয়গুলো আমি পরে আসছি, যোগ্য অযোগ্যের বিষয় পরে আসছি। আমার প্রথম প্রশ্ন, এটা যারা পরীক্ষা দিচ্ছে না তাদের তরফ থেকেও, দেখো পরীক্ষাটা হবে, এটা ডেট ফিক্স। প্রশ্ন এটা, এইবারে সব ঠিকঠাক থাকবে তো?
না সেইটা তো ঠিকঠাক থাকার জন্যই সমস্ত ব্যবস্থাপনা। তোমরা যদি লাস্ট প্রাইমারি ইন্টারভিউটাও দেখো, প্রাইমারি সেখানে ব্যবস্থাপনা একদম ঠিকঠাক ছিল। লাস্টেরটা জাস্ট যেটা হয়ে গেল 2023-24 সালে, সেটা নিয়ে তো প্রশ্ন মামলা, কোনো প্রশ্ন হয়নি। 23-24 সালে যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা নিয়ে কোনো প্রশ্ন হয়নি। সেখানে সিসিটিভি ক্যামেরার অধীনে সমস্ত ইন্টারভিউ হয়েছে এবং একদম অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ মার্কস সেখানে গিয়েছে। রাজ্য সরকার সমস্ত যা যা পসিবল মেজার নেওয়ার সেটা নেওয়ার চেষ্টা করছেন, অত্যন্ত মানবিকভাবে করছেন। কিন্তু আমার প্রশ্ন বারবার একটা জায়গায় ওই স্কোয়ার ওয়ানে চলে আসে, সার্কেলের একদম একটা জায়গায় চলে আসে, যে বা যারা দুর্নীতিতে যুক্ত তাদের এক পক্ষ সাজা পেল বলে আমি মনে করছি। তারা কারা? যারা চাকরি হারিয়েছে বা টেন্টেড, যেমন বিকাশবাবু বললেন ওরা তো নাকি দুর্নীতিগ্রস্ত, দলটাই উঠে যাবে নাম প্রকাশ করলে। তাহলে মুশকিল হচ্ছে তাহলে উল্টো দিকে কারা, মানে কাদের দ্বারা দুর্নীতিটা হলো সেটা যখন আজ অবধি হলো না, তাহলে কি করে কোর্ট এই সমস্ত যারা চাকরি প্রার্থী তাদের চাকরিটা খেয়ে আজকে তাদেরকে রাস্তায় বসিয়ে দিল? এই বিকাশবাবুদের মতন কয়েকজন উকিল যারা রয়েছেন, যারা বলছেন দল উঠিয়ে দেবেন, দল উঠে যাবে। 2200 চাকরি তো 2013 সালে গেছে, সেই মেদিনীপুরের অবিভক্ত মেদিনীপুরের সেই 2200 চাকরি নিয়ে তারা কি বলবেন? তাদের সময় 10,323 চাকরি গেছে, সেটা নিয়ে তারা কি বলবেন ত্রিপুরায়? মুশকিল হচ্ছে এইখানে সরকার একটা প্রতিকারের সুযোগ নিচ্ছে, সরকার একটা প্রতিবিধান করার চেষ্টা করছে, সরকার কিছু ভুল যদি হয়ে থাকে তার সংশোধন করার চেষ্টা করছে। কোর্টের ওপরে তো আমরা কেউ নই, কারণ কোর্ট তো মূল সংবিধানের রক্ষাকর্তা। কিন্তু সেই কোর্টেরই যখন কেউ এইভাবে একটা খেলা করে, যে খেলায় এত সহজ হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে কাঁদে, তাদের জন্য আজকে যদি টেন্টেডের লিস্টটা বার করে দেওয়া যায়, তাহলে এই সিবিআই যে ছেলেটি মাত্র বললো, তাহলে এই টেন্টেডের লিস্টটা যদি আগেই তোমার জানা থাকবে যে কখনো কখনো রাজ্য এই এসএসসি কিছু চাকরি বাতিল করেছে 3 দফা 4 দফায়, তোমার সেটা নিশ্চয়ই কখনো 213, কখনো 600 কত, কখনো 1000 কত চাকরি বাতিল করেছে। সেই প্রক্রিয়া তো সমান্তরাল ভাবে চলছিল, যে যারা অযোগ্য তাদেরকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছিল। অঙ্কিতার চাকরি ববিতা পেল, কে দিল? কোর্ট দিলেন, অভিজিৎ গাঙ্গুলি। আবার সেখানে গন্ডগোল হলো, বিচারপতি করলেন। তাহলে বিচার ব্যবস্থার মধ্যেও গন্ডগোলটা রয়েছে। তাহলে সেই গন্ডগোলের যখন এতগুলো জায়গা রয়েছে যেখানে বিচার বিভাগ নিজে ঠিক করতে পারছে না, তাহলে এতগুলো লোককে রাস্তায় বসিয়ে দেওয়ার মূল উদ্দেশ্যই কোথাও ষড়যন্ত্র এবং রাজ্য সরকারকে মেলাই করা। চাইছো প্রদীপ্তদা, আমি ভুল বললে ঠিক করে দেবে, যে কোথাও গিয়ে বিচার ব্যবস্থার মধ্যে একটা গলদ রয়েছে, কোথাও গিয়ে এই একটা বিজেপি এবং সিপিএম এর যে চক্রান্তের কথা বারবার মুখ্যমন্ত্রী বলেছেন সেটা রয়েছে, কোথাও গিয়ে একাংশের একটা দুর্নীতি তো রয়েছে, কিন্তু এর সাথে তৃণমূল জড়িত নয়। আমি তৃণমূল বা তৃণমূলের এই জায়গাটা আসতেই চাইছি না। দুর্নীতি সবসময় ব্যক্তি করে, সবসময় দুর্নীতি ব্যক্তি করে, দল সেখানে কারেকশন করছে কিনা তার উপর নির্ভর করছে দলের ভূমিকা। আমার দল বারবার কারেকশন করেছে, আমার দল যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে, এইখানেই আমরা ইউনিক। হ্যাঁ, মানে তৃণমূল দুর্নীতি জড়িত নয়, এটাই তো মোদ্দা কথা। একদম জড়িত নয়। আচ্ছা, সতেরোপতি আমি হাসবো না, সোজা কথা বলবো। এটাও বলেছে যে দুর্নীতিগ্রস্তকে এটাও তো সামনে আসছে না, এটাও কিন্তু বলেছে। সমস্যা, আমি একটু প্রথম থেকে শুরু করি। আমি জেনারেলি আমি আমার নিজের কথা দিয়ে শুরু করি, কিন্তু প্রদীপ্ত যেহেতু অফিসিয়াল প্রবক্তা, আমি ওর জাস্ট কয়েকটা কথা দিয়ে আমি বলছি। ভীষণ মানবিক সরকার, এবং মানবিক সরকারের এত আমরা উদাহরণ দেখেছি যে একমাত্র তাদের চিন্তা হচ্ছে যারা যোগ্য তারা চুলোয় যাক, কলঙ্কিত যারা, মানে যারা টাকা দিয়েছে, কারণ তাদের যদি কিছু করা হয় তাদের প্রোটেকশনটা সবচেয়ে বেশি দরকার, এবং তাদের জন্য সদ্ব্যবস্থা মানবিক মুখ্যমন্ত্রী করবে। তার কারণ সেটা না করলে যাদের টাকা দিয়েছে তাদের নামগুলো বেরিয়ে আসবে। ভীষণ মানবিক, এবং এতটাই মানবিক। তারপর কি বলে সরকার চেষ্টা করছে, কত চেষ্টা করেছে। সুপার নিউমারি চাকরি বিধানসভায় দাঁড়িয়ে বলেছে এটা দিতেই হবে, তার কারণ তারা টাকা দিয়েছে। আবার সেই বলছি কাদের টাকা দিয়েছে, তাদের কারা টাকা পেয়েছে তাদের নামগুলো বেরিয়ে যাবে। ভীষণ খেলা করছে, কারা নাকি খেলা করছে, এমন খেলা যে পুলিশ তাদের নিয়ে ফুটবল খেলে, লাঠি মারে। লাঠি চার্জ তো আমি ছেড়েই দিলাম। এবার আমি আসি একটু আজকে যা হয়েছে। আজকে কোর্টে আবারও কল্যাণ ব্যানার্জির মারফত একেবারে তৃণমূলকে সপাটে থাপ্পড় কোর্টের, একদম পরিষ্কার। কোর্ট জিজ্ঞেস করলো আপনারা যোগ্যদের তালিকা করেছেন? তৃণমূলের লয়ার বলে হ্যাঁ করা হয়ে গেছে। কোর্ট বললো কোথায়, কিসে করেছেন? ওয়েবসাইটে করেছেন, প্রিন্টে করেছেন, কিসে দিয়েছেন, কাকে জানিয়েছেন? তখন আবার নিজেদের মধ্যে আলোচনা করো, না মানে হয়নি, হতে পারে। এই হচ্ছে খেলা, এই হচ্ছে তৃণমূল সরকারের খেলা, প্রথম থেকে শেষ অবধি। আজকে 9টা বছর ধরে শুধু তৃণমূল মানবিক খেলা করে
এসছে, অফিসিয়াল প্রবক্তা তৃণমূলের বলছে যে না না দল এখানে ইনভলভ নয়, কিছু কিছু লোক ইনভলভ। কে ইনভলভ? পার্থ চ্যাটার্জি, যিনি একেবারে নাম্বার 2 তৃণমূলের, সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি ইনভলভ। তিনাকে আজকে বেল পাওয়া সত্ত্বেও তাকে অন্য জায়গা থেকে মানে বেরই করা যাচ্ছে না, কারণ এখনো তার কেস চলছে। আমি টাকা পয়সা কোথা থেকে পাইছে, কাঠ খাট থেকে পেয়েছে, আমি সেটা আপাতত ছেড়ে দিলাম। জীবন কৃষ্ণ, এই যাকে এক্ষুনি ধরেছে কিছুদিন আগে, তার এতটাই তার ফোনে এখনো এভিডেন্স পাওয়া যাচ্ছে। আবার কি ধরনের এভিডেন্স সেটা বললে চলবে না। কাউকে টাকা, কেউ টাকা দিয়েছে, এতটাই মানবিক, সেই টাকা আবার কিছুটা ইনস্টলমেন্টে ফেরত দিয়েছে। সত্যি তো, এত টাকা নিয়ে বাড়ি ঘরদোর করা হয়ে গেছে, টাকা ফেরত দেওয়া যায় এরকম ভাবে বললে? একটা তো কোর্টেরও তো একটা, এই যে কোর্ট নিয়ে ওরা কোর্টকে সবসময় তৃণমূল ভৎসনা করছে, কোর্টেরও তো আরেকটু মানবিক হওয়া দরকার না? তৃণমূল যেরকম মানবিক, কোর্টের তো বোঝা দরকার আরে যারা টাকা নিয়েছে তারা কি এমনি এমনি পুষে রাখার জন্য টাকাটা নিয়েছিল তা নয়। আজকে যে টাকাটা খাটের তলা থেকে বেরিয়েছে, আমি ওই বিল্ডিং এ থাকি, সব্যসাচী থাকতাম এক সময়, যে সময় এই রেটটা হয়েছে ডায়মন্ড সিটি সাউথে, যেখানে হয়েছে আমি অন্য টাওয়ারে থাকতাম। আমি পরে মানে তোমাদের এই যারা নিচে দাঁড়িয়ে থাকতো তখন ইন্টারভিউয়াররা, আমি ওদের মধ্যে আলোচনা শুনেছি, ইডি বলেছে কুরকুরের প্যাকেট, খালি কুরকুরের প্যাকেটের মধ্যে টাকা পাচার হতো, এইটা ইডির কাছে খবর আছে, এটা আমি আলাদা বলছি না। এবং এই যে টাকাটা যাচ্ছিল কোথায়, এটা তো পরিষ্কার কোথায় যাচ্ছিল। পার্থ চ্যাটার্জি নিশ্চয়ই অন্য কাউকে দেবে না, পার্থ চ্যাটার্জির কাছ থেকে তার উপরে যাবে। আমি এটা যদি আমি এক সেকেন্ড, আমি জাস্ট ওয়ান লাস্ট লাইন, এই টাকাটা তো বাড়ি ঘরদোর করে সোনা দানা কিনে বেশ কিছুটা ফরেন ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে। কি করে এখন কোর্ট অমানবিক যদি রায় দেয় যে না তোমাদের নয় টাকা ফেরত দেবে না, তো লিস্ট বের করতে হবে? ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তৃণমূলের জন্য আমরা সমবেততা দেখাচ্ছি। আমি এই জায়গা থেকেই প্রদীপ্ত দা, তুমি উত্তর দেবে, আমি একটু অ্যাড করে দিই। সেটা হচ্ছে, দেখো, যদি যারা চিহ্নিত অযোগ্য তাদের তালিকা সামনে আসে, আমি তোমার কথা মতো ধরে নিচ্ছি তৃণমূলের সাথে জড়িত নয়, কয়েকজন ব্যক্তির দুর্নীতি, দল তার দায় নেবে না, দল ব্যবস্থা নেবে। তাহলে প্রদীপ্তদা, এটা তো একটা ভয়ঙ্কর ক্যাওসের সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ তারা দাবি করবে যে আমার নাম খারাপ হলো, আমি অসম্মানিত হলাম টাকা দেওয়ার পরেও, তারাও দুর্নীতি করেছে। জানো তো একটা কথা না, প্রচার হয় বাঘ এসছে, তারপর বাঘ কখন চলে আসে কেউ জানে না। এই যে এটা প্রচার চলছে যে মানে বিশাল ব্যাপার হয়ে গেছে, টাকা ইডি নিয়েছে, ইডি জানে যে কুরকুরের প্যাকেটে খবর, ইডি প্রমাণের কথা তো ছাড়ো, একটা মানে জনসমক্ষে একটা তথ্য আনতে পারছে না আদালতে, কে না কে চর খেয়েছে, ইডিও নাকি চর খেয়ে গেল। আমার মত অনুযায়ী যে এত টাকা কারুর খাটের তলায় চলে গেল, আজ অব্দি কেউ প্রমাণ করতে পারলো না ওটা কার টাকা। মানে সত্যি কথা, আমার তো বক্তব্য বিজেপির প্রবক্তা একদম ঠিকই বলেছেন, মানে আমি ওনাকে সমর্থন করে বলছি যে আমার বক্তব্য আমি শেষ করে উত্তরগুলো দিয়ে দিই, উত্তরগুলো দেওয়ার পরে তুমি বলবে। আমি দেখো, আমি একদম সাধারণ মানুষের পার্সপেক্টিভ বলছি। ধরো আমি তোমাকে টাকা দিয়ে তোমার কলেজে চাকরি পেয়েছি, এবারে আমার নামটা সামনে ফাঁস হয়ে গেল, আমি তোমায় ধরবো না? এটা সেটাই তো বলছি, আমাকে আসতে দাও। আমি এরোপ্লেনে নামছি না, আমি সিঁড়ি দিয়ে নামছি, এক একটা সিঁড়ি ক্রস করতে হবে। দ্বিতীয় সিঁড়ি হচ্ছে ইডির সিঁড়িতে আমরা কি দেখলাম, পর টাকা সাজানো, পর লরি এলো বাবা, টাকা গোনার মেশিন আছে, সে নাকি আবার খারাপও হয়ে যাচ্ছে, আজ অব্দি প্রমাণ করতে পারলো না কার টাকা। 3 নম্বর, ফরেন ট্রানজাকশন হয়ে গেল। তা সেই ফরেন ট্রানজাকশনের আইন কে চালায় বাবা? কার হাতে সেই ফরেন ট্রানজাকশনের আইন কে চালায়? बाहर से सब মানি अगर लेके आए तो आप एक का घर में 15 লাখ চলা जाएगा। তারপরেও নাকি টাকা বিদেশের ব্যাংকে চলে যাচ্ছে। টাকা কে বানায়, কে বিদেশের ব্যাংকে যাওয়াটা কন্ট্রোল করে? উত্তর সবাই জানে, বিজেপি করে বা বিজেপির সরকার করে বর্তমানে, বা ভারত সরকার করে, আমাদের সরকার করে। তথ্য কেউ সামনে আনতে পারছে না, ভাসিয়ে দিচ্ছে তৃণমূলে। ছেড়ে দাও, এই যে টাকা ফেরত দেওয়া, চাকরি চলে যাওয়া, তৃণমূল দলকে আক্রমণ করা, এই যে যাদের চাকরি ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে, মোর দ্যান থাউজেন্ডস, যে তথ্যটা তোমাকে আমি প্রথমেই দিলাম এবং পাবলিক ডোমেনেই আছে, যাদের চাকরি ইতিমধ্যে চলে গিয়েছে বিভিন্ন কারণে, তারা কি এখনো ইডিতে কোনো মুখ খুলতে পারেনি? ইডি কি তাদের জেরা করে, সিবিআই কি তাদের জেরা করে কিছু করতে পারেনি? তার মানে ইডি সিবিআই কতটা ব্যর্থ যে এতগুলো লোকের চাকরি এসএসসি নিয়েছে, দেওয়ার পরেও এসএসসি কে আজ অব্দি সাজা দিতে পারলো না।
এসএসসি কে কোনোভাবে আজ অব্দি সেই জায়গায় নিয়ে যেতে পারলো না যেখানে দুর্নীতি প্রমাণ করা গেল। এখানেই তো প্রশ্ন, এখানেই তো প্রশ্নটা, প্রচার এবং প্রসার, না প্রদ্যুৎদা, এখানে এটা শতরূপাদের দিকেও যাবে প্রশ্নটা। এখানেই তো কংগ্রেস এবং সিপিএম বলে সেটিং। আমার আবারও বক্তব্য, সেটিং যদি হতো তাহলে আমাদের এতগুলো নেতা এই মুহূর্তে জেলে থাকতো না, আমাদের এতগুলো কথা শুনতে হতো না, জনসমক্ষে তৃণমূল ইকুয়ালস টু বাজে কথা শুনতে হতো না, প্রতিনিয়ত সামাজিকভাবে যেভাবে আমাদের কষ্ট দেওয়া হচ্ছে, মনস্তাত্ত্বিক কষ্ট দেওয়া হচ্ছে, সেগুলো হতো না। ভোট তো তোমাদের পক্ষে। আমি কি বলছি, আমি বলছি মনস্তাত্ত্বিক কষ্ট কারা দিচ্ছে? এক শ্রেণীর মিডিয়া দিচ্ছে, বিজেপির মুখপাত্ররা দিচ্ছে, বিজেপি দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই আহা উহু, তো মানুষ তো ভোট দিচ্ছে না, এইখানেই আসছি। এত আহা উহু হয়ে যাচ্ছে, লাস্টে আপকি বার 200 পারের পরে বিজেপির নেতারা ঘরে গিয়ে মাথা হাত দিয়ে বলছে আহা উহু, আমরা ফেল করে গেলাম গো, আমাদের একটা আসন এরা বাড়াতে পারলো না গো, উল্টে 19 থেকে 12টা হয়ে যাচ্ছে। ফলে মুশকিল কোথায় হচ্ছে? মুশকিল হচ্ছে পারসেপশন জেনারেশন আর রিয়ালিটি। আমরা রিয়ালিটিতে দায়বদ্ধ সরকার, আমরা রিয়ালিটিতে দায়বদ্ধ দল, এবং আমরা কারেকশন মেজাজে 10,317 চাকরি আজ অব্দি কিন্তু বিজেপি ফেরত দিতে পারেনি, যা বলেছিল ত্রিপুরায় করে দেবে। 69,000 চাকরি উত্তরপ্রদেশে দিতে পারলো না, রাস্তায় আজও আন্দোলন চলছে। এই যে পারসেপশনের কথা প্রদীপ্তদা বলছে, যে প্রশ্ন করেছিলাম, পারসেপশন এটাই কোথাও গিয়ে একটা, যেটা সিপিএম কংগ্রেস বারবার বলে থাকে। প্রদীপ্তদাও যে প্রশ্নগুলো তুললো, এত টাকা অমুক তমুক, আমার ঘর থেকে এত টাকা যদি পাওয়া যেত, আমি তো মনে হয় 3 পুরুষ আমার মানে জেলের বাইরে বেরোতে পারতাম না। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে কোথায় কি, যে প্রশ্নগুলো তৃণমূল তুললো, বিরোধীরা তুলছে, ফলে এখান থেকেই মনে হচ্ছে তাহলে একটা মিলিজুলি বিষয়। মিলিজুলি সব্যসাচী, প্রথমত বলি যে কংগ্রেস পশ্চিমবঙ্গে প্র্যাকটিক্যালি নেই বলে হয়, সিপিএম তো নেই, তো সেজন্য তাদের সময়ের মানে প্রশ্নের উত্তর দিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। তবে প্রদীপ্ত ভীষণ ভ্যালিড কয়েকটা পয়েন্ট বলেছে, আমি সেগুলো তো উত্তর দিতেই হবে। প্রদীপ্তদের ভীষণ চিন্তা যে সত্যি টাকাটা কার, কেন প্রমাণ করতে পারলো না। আরে তুমি এখানে বুঝতে পারছো না, প্রদীপ্তর শীর্ষ নেত্রী এতটাই সমস্ত উনি জানেন, উনি পাবলিক ফোরামে বললেন কই টাকাটা ফেরত দিল না। এবার তুমি সব্যসাচী বা আমি, তৃণমূল করতে পারে, আমরা কি কোথাও গিয়ে কোনো হাটে বাজারে গিয়ে বলবো কই টাকাটা ফেরত দিলে না? আমার টাকা যদি না হয় আমি কি বলবো টাকাটা ফেরত দিল না? তো মুখ্যমন্ত্রী খোদ বলে দিচ্ছেন যে কই টাকাটা তো ফেরত দিল না, তার মানে টাকাটা কার? টাকাটা ডেফিনেটলি তৃণমূলের। পার্থ চ্যাটার্জি নিয়েছে, মানে পার্থ চ্যাটার্জি তো 2 নম্বর, নাম্বার 2 ইন তৃণমূল সেই সময় ছিলেন, এখন তাকে সরিয়ে দিয়েছে, তাকে সাসপেন্ড করেছে, কি করেছে সেটা আমার এই মুহূর্তে সেটা নিয়ে আমি কথাই বলতে চাই না। কিন্তু ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে যদি কেউ পাবলিক ফোরামে দাঁড়িয়ে বলে কই টাকাটা তো ফেরত দিল না, তাহলে টাকাটা তার সে তো স্বীকারই করে নিল। আর কি বললো, ধরতে পারে না একটা কি খেলা চলছে নাকি এখানে। তোমরা বলছো সেটিং, আমি তো বলছি তৃণমূল বলছে এই দেখো আমি কিছু বলছি না, সেটিং ফেটিং তোমরা মানে জেনারেলাইজ করছি আমি, তুমি অত বলছো না, কিন্তু আমি বলছি তো কংগ্রেস সিপিএম বলছে, অনেকেই বলছে সেটিং। কিন্তু আমি এখানে আরেকটা বলছি যে সেটিংই যদি হয় তাহলে এই খেলাটা তো তৃণমূল দারুণ খেলছে, যে দেখো আমি চুরি করছি, ধরতে পারে না। এই যে লুকোচুরি খেলাটা তৃণমূল খেলছে এবং কোর্টের সামনে গিয়ে তারা নাচে, কত বড় দুঃসাহস একটা তৃণমূলের লয়ারের হতে পারে যে সুপ্রিম কোর্টকে গিয়ে বলছে, মিথ্যে কথা বলছে, আন্ডার ওথ মিথ্যে কথা বলছে যে না আমরা তো ডিক্লেয়ার করে দিয়েছি। আজকে একমাত্র ওই অতগুলো সংখ্যায় যে সঠিক যে নম্বরগুলো বেরিয়ে যে লিস্টটা বেরিয়েছে, একমাত্র যেটা সিবিআই বের করা একটা লিস্ট, যেটা কিনা যে ওএমআর শিট তো হার্ড কপি তো খাওয়া হয়ে গেছে, মিরর ইমেজ যেটা 3 বছর রাখার কথা সেও হজম হয়ে গেছে, 1 বছরের মধ্যে উধাও হয়ে গেছে। একটা থেকে নাইসানা কাকে ধরে আনলো, তার আবার হার্ড ডিস্ক উধাও হয়ে গেল। সেই মানে এই এত সাধাই সুপ্রিম কোর্ট বলেছে 17 রকমের সিস্টেমাটাইজড ক্রাইম, এটা ডেফিনেটলি গভর্নমেন্ট স্পন্সার্ড ক্রাইম, গভর্নমেন্ট রান করছে তৃণমূলের দায় কোনো মতে এড়াতে পারে না। আমি আবারও বলছি, দেখো তৃণমূলের দায় এড়াতে পারা বা না পারা নিয়ে এত বিতর্ক করা যদি হয়, তাহলে তৃণমূল কেন এত কথা বলছে এখানে? তৃণমূল তো কথা বলছে এই কারণে দোকান কাটা তৃণমূল, বিজেপি বারবার এই ধরনের কথাবার্তা বলো, তোমরা আমি মহিলাদের সঙ্গে এত বাজেভাবে ব্যবহার করতে পারি না, আমি এত বাজে কথা বলতে পারবো না। রাস্তায় গড়াগড়ি আর 1 মিনিট আছে, কিন্তু আমার 1 মিনিট আছে। আমি এই চিৎকার চেঁচামেচি করতে পারবো না, এত অভদ্র ব্যবহার করতে পারবো না।
মহিলাদের মুখে বাজে কথা হতে পারে, কিন্তু আমি আবার বলবো না, আচ্ছা, আমি চিৎকার চেঁচামেচি করবো না। সেই দল থেকেই যখন শুভেন্দু অধিকারী যায়, যাকে এই বেহায়া নাক কান কাটা বলেছিল, সেই শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা বলে নমস্কার স্যার করতে হয়। নমস্কার স্যার, বিরোধী দল, আপনি বেহায়া নাক কান কাটা দল থেকে এসেছেন, আপনাকে আমি সুসুর করে বিরোধী দলনেতা করে দিলাম। বেহায়া নাক কান কাটা যারা সব থেকে বড় দুর্নীতিবাজ ছিল, সেই দুর্নীতিবাজগুলোকে দলে নিয়ে নিয়ে কোথাও উপমুখ্যমন্ত্রী কোথাও করেছে, কোথাও মুখ্যমন্ত্রী করেছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে তার মানে তুমি মেনে নিচ্ছ দিদি যে শুভেন্দু অধিকারী বেহায়া নাক কান কাটা দল ছিল? তার মানে ছিল বেহায়া নাক কান কাটা, সেভাবে ছিল হিমন্ত বিশ্ব শর্মা, সেভাবে ছিল অজিত পাওয়ার, সেভাবে ছিল নারায়ণ রানে। ফলে যারা বিরোধী দল 23টা কেস, 23টা মানুষের যাদের বিরুদ্ধে সব থেকে দুর্নীতিগ্রস্ত ছিল, যাদের হয়ে এরা সব থেকে বিরোধিতা করেছিল, আজকে তাদের হয়ে নমস্কার স্যার নমস্কার করতে হচ্ছে। কিন্তু এদের ফোনে কোনো বক্তব্য নেই। বেহায়া নাক কান কাটা দল অ্যাকচুয়ালি বিজেপি, কারণ তারা এই ধরনের নেতৃত্ব এত গলা ফাটাচ্ছে, তাদের সামনে আনতে পারছে না, কিন্তু শুভেন্দু অধিকারীর মতন লোককে সামনে নিয়ে আসছে, অস্বীকার মানুষ করে দিয়েছে। এমন বেহায়া নাক কান কাটা দল মানুষ তাদেরকে কেটে দিয়েছে। শুভেন্দু অধিকারী যে সব থেকে বেশি চাকরি চোরে দোষী, যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সব থেকে বেশি চাকরি টাকা দেওয়ার বিনিময়ে এসছে, সেই শুভেন্দু অধিকারীকে এরা দলে নিয়ে আজকে বিরোধী দলনেতা করেছে এবং বারবার নমস্কার স্যার নমস্কার করছে, এখানে গলাবাজি করছে। আজকে সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কিন্তু একইভাবে অভিযোগ উঠবে। তাহলে স্বীকার করতে হবে যে শুভেন্দু অধিকারীও এসএসসিতে সব থেকে বেশি বেনিফিশিয়াল, শুভেন্দু অধিকারীও সব থেকে বেশি এসএসসিতে দুর্নীতি করেছে, আর আজকে এরা সেই বেহায়া নাক কান কাটা শুভেন্দু অধিকারীকে নিয়ে নমস্কার স্যার নমস্কার করছে। আচ্ছা, আমার নাক কাটা নির্লজ্জ যত কথা বলবে লাভ কিছু হবে না। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ পবিত্রদা, অনেক ধন্যবাদ শতরূপাদি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।